নমস্কার। এখন শোনাতে চলেছি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, উমিচাঁদের গুপ্তধন। সঙ্গে থাকুন। উমিচাঁদ আমার ছোটবেলার বন্ধু। সেই স্কুল থেকে আমরা একসঙ্গে পড়ছি। ওর পুরো নাম আমিরচাঁদ মেহরা। অবস্থা মোটেই ভালো নয়। ওর বাবা সুমিরচাঁদ বলতেন, আমরা খানদানি বংশ, চাকরি বাকরি আমাদের ধাতে সয় না। নবাবী আমলের বেশ কিছু সোনার মোহর ওদের ছিল। তাই ভেঙে জীবন কাটিয়ে সুমিরচাঁদ যখন চোখ বুঝলেন, তখন দেখা গেল ওদের খানদানি কোষাগারে আর মাত্র গোটা দশেক মোহর আছে। তাতে আর কদিন চলবে। বাড়িটা ওদের বলে মাথা গোঁজার ঠাঁইটুকু আছে। উমির মা একতলাটা ভাড়া দিয়ে দেবেন বলে দোতলায় উঠে এলেন। তা দুটি তো মাত্র প্রাণী, কোনো অসুবিধে হওয়ার কথা নয়। মুশকিল হচ্ছে উমিকে নিয়ে। ও সময় পেলে গোটা বাড়ি তন্ন তন্ন করে কিছু খোঁজে। আমাকেও বার কয়েক সঙ্গে নিয়েছে। গোড়ার দিকে আমি জানতাম না ও কি খুঁজছে। একদিন জিজ্ঞেস করেছিলাম, তুই কি খুঁজিস রে? আমার দিকে তাকিয়ে গম্ভীর মুখে উমি ছোট্ট করে জবাব দিয়েছিল, গুপ্তধন। গুপ্তধন তোদের বাড়িতে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, তোর বিশ্বাস হচ্ছে না? আমি উত্তর না দিয়ে চুপ করে থাকলাম। উমি বলল, তুই তো জানিস আমরা মুর্শিদাবাদের খানদানি পরিবার। হ্যাঁ, তোর মার কাছে শুনেছি বটে। শুনে রাখ, জগৎ শেঠের পর আমরাই ছিলাম মুর্শিদাবাদের সব থেকে ধনী পরিবার। শুনেছি আমাদের পূর্বপুরুষ বেশ কিছু ধন দৌলত কোথাও লুকিয়ে রেখে গেছেন। আজও তা খুঁজে পাওয়া যায়নি। আমি কোনো উত্তর দিলাম না। মান্ধাতা আমলের ভাঙাচোরা বাড়িটার কোথায় যে সেই গুপ্তধন আছে কে জানে। আর যদি থেকেও থাকে, তাহলে তা এখানে কেন মুর্শিদাবাদে থাকবে? কথাটা আমার মনে হলেও কোনোদিন বলিনি। বললে অবশ্য লাভও হতো না। সেদিন সাত সকালে উমি এসে হাজির। রাগে ফুলছে সে। মুখ চোখের অবস্থা মোটেই ভালো না। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? মনে হচ্ছে খুব রেগে আছিস। মার আক্কেল দেখ, একতলাটা ভাড়া দিয়ে দিয়েছে। কদিন পরেই তারা নাকি এসে যাবে। ভালোই তো করেছেন। তুই যতদিন কাজ টাজ না করছিস, সংসারটা চালাতে হবে তো। আমি জানি তোর মায়ের হাতে আর বেশি মোহর নেই। সেই জন্যই তো আমি গুপ্তধন খুঁজছি। দেখবি ঠিক পেয়ে যাব। কিন্তু একতলায় ভাড়াটে থাকলে আমি খুঁজবো কি করে? এতদিন উমিকে যে কথাটা বলিনি, সেই কথাটাই বলে ফেললাম। বললাম, দেখ উমি, আমার মনে হয় এখানে নয়, তোদের গুপ্তধন মুর্শিদাবাদে আছে। দেখ, সে বাড়ি কি আর আছে? বাবার কাছে শুনেছি ভেঙে চুরে গেছে। মীর কাসিমের সময় থেকেই তো আমাদের পরিবার কলকাতায়। সেই জন্যই মনে হয় গুপ্তধন আমাদের কলকাতার বাড়িতেই আছে। উমির কথার যুক্তি আছে, উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু ওর মা যা করেছেন সেটা না করেও উপায় নেই। সংসারটা তো ওকেই চালাতে হবে। উমি কবে রোজগার করতে শুরু করবে কে জানে। আদৌ করবে কি না তা নিয়ে আমার মনেও যথেষ্ট সন্দেহ আছে। আমি কোনোদিন মুর্শিদাবাদ যাইনি। পলাশির আমবাগান, হাজারদুয়ারি, সিরাজের সমাধি দেখার ইচ্ছে আমার অনেক দিনের। উমিকে বার কয়েক বলেছি, ও যেতে রাজি, কিন্তু ওর মা অনুমতি দেননি। ওর মতে কার যেন দীর্ঘ নিঃশ্বাস আজও মুর্শিদাবাদের বাতাস ভারী করে রেখেছে। আমি বলেছিলাম, সে তো সিরাজ, তার মা, বেগম ওদের। উমির মা উত্তর দেননি, শুধু মাথা নেড়েছিলেন। তা দেখে বোঝার উপায় নেই যে তা সমর্থন সূচক কিনা। আমি উমিকে বললাম, চল না একবার মুর্শিদাবাদ ঘুরে আসি। আমি তো যেতেই চাই, মা যেতে দেন না। চল দুজনে গিয়ে মাসিমাকে বোঝাই। আমার কোনো কথা মা শুনবে না। যা বলার, যা বোঝাবার তা তোকেই করতে হবে, বোঝাতে হবে। আমি আর দেরি করলাম না। তখনই চলে এলাম উমিদের বাড়িতে উমিকে সঙ্গে নিয়ে। মাসিমা রান্নার তোড়জোড় করছিলেন। আমায় দেখেই অবাক হয়ে বললেন, তুমি এই অসময়ে? কথাটা কিভাবে পারবো বুঝতে পারছিলাম না। তাই বললাম, উমির কাছে শুনলাম একতলাটা ভাড়া দিয়ে দিচ্ছেন। তাছাড়া উপায় কি বলো? মোহর ভেঙে এতদিন চলেছে, আর তো চলে না তাই। কিন্তু তোমার বন্ধু রেগে আগুন হয়ে আছে। ও কিছুতেই ভাড়া দিতে দেবে না।
ও নাকি একতলার কোথা থেকে গুপ্তধন খুঁজে বের করবে। পাগলের মতো কথা। আমি বললাম, ঠিকই তো, বাড়ি ভাড়া না দিলে চলবে কি করে? উমি যে কবে রোজগার করবে কে জানে। সেই কথাটাই তো ওকে বোঝাতে পারছি না। পাঞ্জাবি গো তো, উমিরা যে পাঞ্জাবি সে কথাটা আমার মনেই থাকে না। কত পুরুষ আগে ওরা পাঞ্জাব থেকে এসেছিল উমিতা জানে না, আমি জানি। উমির বাবার কাছে শুনেছি, সিরাজউদ্দৌলার দাদুর আমলে পাঞ্জাব থেকে মুর্শিদাবাদে এসেছিলেন ওদের এক পূর্বপুরুষ। কলকাতায় ওরা 300 বছরের ওপরে আছে, একদম বাঙালি হয়ে গেছে, নামেই শুধু ওরা পাঞ্জাবি। আমি আস্তে আস্তে বললাম, আমরা দুজন একবার মুর্শিদাবাদ ঘুরে আসি, ওর মাথা হয়তো ঠান্ডা হবে। আমার কথা শুনে উমির মা চুপ করে থাকলেন। ওর কপালে চিন্তার রেখা ফুটে উঠল। আমি জানি বিশেষ কোনো কারণে উনি চান না উমি মুর্শিদাবাদে যাক, কিন্তু এখন এমন একটা অবস্থা যে আপত্তি করতেও পারছেন না। একতলাটা ভাড়া না দিলে সংসার চালানো মুশকিল হয়ে পড়বে, অথচ একতলা ভাড়া দিয়ে যে টাকা পাওয়া যাবে তাতে মায়ে বয়ে দিব্যি চলে যাবে। কিন্তু বেঁকে বসেছে উমি, ও কিছুতেই বাড়ি ভাড়া দিতে দেবে না, ও মানবে না। ভাড়াটি ঠিক হয়ে গেছে, তার অ্যাডভান্সও দিয়ে গেছে তারা। লোকেশনটা দুর্দান্ত, তাই ভাঙাচোরা বাড়ি সত্ত্বেও মোটা ভাড়া, ভালো অগ্রিম পাওয়া যাচ্ছে। সেসব কথা উমি মানতে রাজি নয়। তাই এখন যদি একবার মুর্শিদাবাদ ঘুরে এলে ওর মাথা ঠান্ডা হয়, বাড়ি ভাড়া দেওয়া নিয়ে আর ঝামেলা না করে, তাহলে আর আপত্তি কোথায়। যাক, ঘুরে আসুক, 2-4 দিন বই তো নয়। দুই বন্ধু একসঙ্গে যাচ্ছ, চিন্তা করারও কিছু নেই। কলেজের ছুটি চলছিল, তাই ওরা পরদিনই বেরিয়ে পড়ল। সকালের ট্রেন 8টা নাগাদ, লালগোলা প্যাসেঞ্জার। কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনটা থ্রু। ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, রানাঘাটের মতো কিছু স্টেশনে শুধু থামে। কৃষ্ণনগরের পর থেকে সব স্টেশনে থামতে থামতে যায়। আমরা সারা রাস্তা দুজনে খেতে খেতে চলেছি। নৈহাটি স্টেশনে চা আর সিঙ্গারা, রানাঘাটে পান্তুয়া। কৃষ্ণনগরের ট্রেন থামতেই উমি বলল, এবার সরপুরি আর সরভাজা খাবো। পাবি না। কেন, তুই কি করে জানলি? আমি জানি, স্টেশনের বাইরে দোকান আছে, ওখানে পাওয়া যাবে। ভালো জিনিস পেতে হলে হাইট রোডে যেতে হবে। উমি অবাক হয়ে আমার দিকে তাকালো, বলল, তুই তো কোনোদিন এদিকে আসিসনি, জানলি কি করে? না এলেই বা সব খবর রাখতে হয়। যেমন ধর, তোদের মুর্শিদাবাদের বাড়িটা এখন ভগ্ন স্তূপের মতো পড়ে আছে, ওখানকার মিউনিসিপ্যালিটি ঠিক করেছে ওইভাবেই রেখে দেবে। ঐতিহাসিক মূল্য আছে তো বাড়িটার। কি ঐতিহাসিক মূল্য তা তুই জানিস? আমি মিথ্যে কথা বললাম না, সত্যি কথাটা বলি বা কী করে। ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে বাঁধতে যে চক্রান্ত হয়েছিল, উমির পূর্বপুরুষই ছিলেন তার হোতা। তিনি মির্জাফর, জগৎ শেঠ আর অন্যদিকে ক্লাইভ ওয়াটসনের সঙ্গে কথাবার্তা চালিয়েছিলেন। ইংরেজদের বিশ্বাস করে তিনি যে কত বড় ভুল করেছিলেন তা যখন তিনি বুঝলেন, তখন বড্ড দেরি হয়ে গেছে। আমায় চুপ করে থাকতে দেখে উমি বলল, কিরে চুপ করে গেলি যে বড়? দেখছি, দেখ কি সুন্দর। আজ থেকে 300 বছর আগে এই অঞ্চল কীরকম ছিল তাই ভাবছি। উমি হাসলো, বলল, ভুলে গিয়েছিলাম তুইও কবিতা লিখিস। আমি কিছু বললাম না, আমার মনটা খারাপ হয়ে গেছে। সিরাজের মর্মান্তিক পরিণতির কথা ভাবছি আর বুকের ভেতরটা কিরম যেন করে উঠছে। আমরা দুপুর নাগাদ মুর্শিদাবাদে পৌঁছে গেলাম। একটা হোটেলে উঠে চান করে খেয়ে দিয়ে নিয়ে একটা রিকশায় চেপে আমরা বেরিয়ে পড়লাম। বহরমপুর, মুর্শিদাবাদ পুরো অঞ্চলটায় সে আমাদের ঘুরিয়ে দেখাবে, এক কথায় গাইডের কাজ করবে। রিকশা চালাতে চালাতে সে বলল, হাজারদুয়ারি আজ না যাওয়াই ভালো, একটু দেখতে না দেখতেই বন্ধ হবার সময় এসে যাবে। তা ঠিক, আজ তাহলে অন্য কিছু দেখাও, আমি বললাম। উমি উৎসুক দৃষ্টিতে রিকশাওয়ালার দিকে তাকিয়ে বলল, তুমি তো এখানকার সব কিছুই চেনো তাই না? হ্যাঁ। আচ্ছা, উমিচাঁদের বাড়িটা কোথায় ছিল জানো? হ্যাঁ জানি। তাহলে সেখানেই আমাদের নিয়ে চলো।
রিক্সাওয়ালা এ রাস্তা ও রাস্তা ঘুরে বেশ খানিকক্ষণ পরে আমাদের এনে হাজির করলো একটা ধ্বংসস্তূপের সামনে। একসময় এখানে বিরাট প্রাসাদ ছিল, আজ তা বিশ্বাস করাই কঠিন। রিক্সা থামিয়ে লোকটা একটু অবাক হয়ে আমাদের দিকে চেয়ে বলল, এখানে তো কেউ আসে না। মহারাজ নন্দকুমারের বাড়িরও এরকম অবস্থা। সেটা দেখতে দু একজন অবশ্য যায়, কিন্তু এখানে কেউ আসে না। আপনারাই শুধু এলেন। উমি অবাক হয়ে সেই ধ্বংসস্তূপের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। একটা বিশাল বটগাছ ডালপালা ছড়িয়ে উমিচাঁদ ওরফে আমির চাঁদের বাড়িকে যেন আড়াল করে রেখেছে। আমি আস্তে আস্তে বললাম, দু চোখ ভরে দেখে নে, এক সময় এটাই ছিল তোদের নিজেদের বাড়ি। এখানে কোথায় গুপ্তধন খুঁজবো রে? উমি অসহায়ভাবে আমার দিকে তাকালো। উমির জন্য আমার বড় মন খারাপ হয়ে যায়। বড় আশা করে ও এখানে ছুটে এসেছে। ভেবেছিলাম ভাঙা বাড়িতে গিয়ে দু একদিন খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবে, কিন্তু বাড়ির অবস্থা দেখে সে বুঝেছে গুপ্তধনের আশা তাকে ছাড়তেই হবে। তাছাড়া বাড়িটা ওদের হলেও ওকে এখন ঢুকতে দেবে কিনা সন্দেহ। বাড়িটা সরকারি সম্পত্তি হয়ে গেছে। আমি উমির কাঁধে হাত রাখলাম। ও চমকে তাকালো। বললাম, চল বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখি। কোনো লাভ নেই, বলছিস যখন চল দেখেই আসি। চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে ট্যুরিস্ট স্পট হিসেবে আমির চাঁদের বাড়িটাও তুলে ধরতে চাইছে জেলা কর্তৃপক্ষ। তাতে অবশ্য আমির চাঁদের মর্যাদা বাড়ছে না। তিনি সিরাজ হটানোর চক্রান্তের হোতা এবং মিডলম্যান ছিলেন, সেইটাই প্রচার করা হবে তার ভাঙা বাড়িটা দেখিয়ে। বাড়ির চারপাশ ঘুরে তেমন কিছু চোখে পড়ল না। উমি হাঁটতে হাঁটতে বলল, কোথা দিয়ে যদি বাড়ির মধ্যে ঢোকা যায়? ঢুকবি নাকি? এতকালের পোড়ো বাড়ি, সাক্ষর থাকবেই। তাছাড়া বাড়িটার যা অবস্থা, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ভেঙে পড়তে পারে। ঠিকই বলেছিস, এক্ষুনি এত বড় ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। কাল আবার আসবো, কি বল? সেই ভালো, চল হোটেলে ফিরে যাই, খিদে পাচ্ছে, কিছু খেতে হবে। উমি হোটেলে ফিরে নিজের বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। আমি চা আর জলখাবার পাঠাতে বলে এসে বিছানায় বসলাম। উমিকে একটু চিন্তিত দেখাচ্ছে। সে যেন গভীরভাবে কিছু চিন্তা করছে। আমি কিছু না বলে চুপ চুপ করে রইলাম। হঠাৎ উমি চাপা গলায় বলে উঠল, তোকে তখন বলিনি? কি বলিসনি? ব্যাপারটা ভারী অদ্ভুত জানিস। ব্যাপারটা কি সেটা বলবি তো? উমির গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে। সে যেন অনেক দূর থেকে কথা বলছে। একটু থেমে উমি বলল, বাড়িটার সামনে যতক্ষণ ছিলাম আমার না অদ্ভুত একটা সেন্সেশন হচ্ছিল। খালি মনে হচ্ছিল কেউ যেন আমায় টানছে। অমোঘ এক আকর্ষণ আমাকে বাড়িটার মধ্যে টেনে নিয়ে যেতে চাইছে। কি বলছিস তুই? আমি প্রায় চিৎকার করে উঠলাম। চেঁচাস নে, আমি কারোর পায়ের শব্দ শুনতে পাচ্ছি, খুব আস্তে কিন্তু অত্যন্ত স্পষ্ট। তুই শুনতে পাচ্ছিস? কই না তো। আমি আমতা আমতা করছিলাম। আমি কিন্তু শুনতে পাচ্ছি। এখন পাচ্ছিস? না, হোটেলে ঢোকার পর থেকে আর পাইনি। আমি খানিকটা নিশ্চিন্ত হলাম। চা, গরম সিঙাড়া আর অমৃতি দিয়ে গেছে। বললাম, ওঠ ওঠ, আগে খেয়ে নি। আমি সিঙাড়ায় কামড় দিয়ে কাপে চা ঢাললাম। উমি উঠে বসে চায়ের কাপটা টেনে নিতে নিতে বলল, কি ব্যাপার বলতো? কিসের কি ব্যাপার? না মানে আমার এইরকম মনে হচ্ছে কেন? হাজার হলেও তুই তো তোর উত্তরপুরুষদের কাছে এসেছিস। তারাই হয়তো কোনোভাবে তোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তুই যা বললি সে কথার মানে জানিস? আমি থতমত খেয়ে গেলাম। হে আবার কীরকম কথা! বন্ধুকে কেউ ভেবে চিনতে বলে না ঠিকই, কিন্তু তাহলে কি এ কথাটা বলা ঠিক হলো না? তবু বললাম, মানে জানি, কিন্তু কিসের মানে আমি বুঝতে পারছি না। তোর পূর্বপুরুষদের কেউ তোকে টানছেন, তার আকর্ষণ তুই বুঝতে পারলেও আর কারোর উপর তার প্রভাব পড়ছে না। একটা কথা বলি শোন, ওসব গুপ্তধন টনের কথা ছাড়। কলকাতার বাড়িটা ভাড়া না দিলে সংসার যে চলবে না, সে কথা আমিও জানি। বাবা মারা যাবার সময় 10টা মোহর ছিল, এখন সেটা 4টে এসে দাঁড়িয়েছে। ওই 4টে আমি আর ভাঙতে চাই না। তাহলে মাসিমার উপর রাগ করছিস কেন? বাড়ি ভাড়া দিতে বাধা দিচ্ছিস কেন? যদি একতলার কোথাও গুপ্তধন থাকে,
তুই কি আজও বিশ্বাস করিস ওখানে গুপ্তধন আছে? এমনও তো হতে পারে তোদের পূর্বপুরুষদের কেউ সেই গুপ্তধন খুঁজে পেয়েছিলেন, ওই মোহরগুলো সেই গুপ্তধনেরই অংশ। হতে পারে। না না না, আচমকা একটা দৃঢ় কণ্ঠ এসে আমাদের চুপ করিয়ে দিল। আমরা দুজনে ওর মুখের দিকে তাকাচ্ছিলাম, চারদিকে দেখছিলাম। কেউ নেই তো। তাহলে কে বললো ও কথা? হঠাৎ উমি চেঁচিয়ে উঠল, কে কে আপনি? আমি তোমার কাছাকাছিই আছি উমি। তোমাদের বাড়িতে আমাদের যে বংশ পরিচয় আছে তাতে দেখবে একই নাম দুজনের আছে, সে নাম আমার আর তোমার। তার মানে আপনি আমার দাদুর দাদুর বাবা আমির চাঁদ? ঠিক ধরেছ, আমি তোমার জন্যই এতকাল অপেক্ষা করে আছি। কিন্তু আপনি কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি না তো। শোনো, আজ রাত 12টার সময় আমাদের বাড়ির সামনে এসো। অত রাত বলে ভয় পেও না, আমি থাকবো। তোমার একা যেতে ভয় করবে তাই তোমার বন্ধুকেও সঙ্গে নিয়ে যেও। অত রাত্রিরে? উমি ভয়ে ভয়ে বলল। রাতই তো ভালো, রাতের অন্ধকারে আমি যে মুখ লুকিয়ে থাকি। নিজের দেশকে ইংরেজ বেনিয়াদের হাতে তুলে দিয়েছিলাম নির্বোধের মতো। ওরা যে আমার চেয়েও বড় বিশ্বাসঘাতক তা জানতাম না। যখন বুঝলাম ক্লাইভ আমাকে ঠকালো, জাল দলিলে সই করিয়ে আমায় ফাঁকি দিল, তখন বড় দেরি হয়ে গেছে। নিজের মাতৃভূমিকে বিকিয়ে দিয়েছি পলাশির আমবাগানে। সেই বিশ্বাসঘাতকতার শাস্তি আজও পাচ্ছি। সেই চক্রান্তে যারা ছিল তারা কেউ রেহাই পায়নি। আমার চেয়েও বেশি কষ্ট পেয়েছিল মির্জাফর। তার সারা শরীর পচে গিয়েছিল, গন্ধের চোটে কেউ তার কাছে যেতে পারত না। সিরাজকে খুন করেছিল মির্জাফরের ছেলে মিরন। বিনা মেঘে বজ্রপাতে তার মৃত্যু হয়েছিল, আর আমি রাতারাতি পালিয়ে গিয়েছিলাম মুর্শিদাবাদ ছেড়ে। আর আমি থাকতে পারছি না। রাত 12টার সময় তোমরা এসো কিন্তু। শেষের দিকে গলার স্বর আস্তে আস্তে মৃদু হয়ে গিয়ে মিলিয়ে গেল। আমরা দুজন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। ঘোর কাটলো ওয়েটার দরজায় নক করায়। ওয়েটার ঘর থেকে কাপ প্লেট সব নিয়ে যাওয়ার সময় উমি তাকালো আমার দিকে, আস্তে আস্তে বলল, যাবি তো? নিশ্চয়ই যাব। তোর ভয় করবে না? না, তাছাড়া উনি তো কাছেই থাকবেন। কেন যেতে বলছেন রে? তা তো জানি নে, আর তো কটা ঘন্টা, একটু অপেক্ষা কর, জানতে পারবি। 11:30 নাগাদ আমরা হোটেল থেকে বেরুলাম। পথঘাট ফাঁকা, রিক্সা স্ট্যান্ডে একটা রিক্সাও নেই। আমি বললাম, হেঁটে যেতে হবে রে উমি, দেরি করিস না, চল। উমিদের সাবেক বাড়ির দিকটা আরও ফাঁকা। একটু ভয় ভয় যে করছে না তা নয়। ওদের বাড়ির যত কাছে যাচ্ছি ততই শরীরটা কেমন যেন ভার হয়ে উঠছে, বুকে হাতুড়ি পিটছে। উমি আমার হাতটা চেপে ধরল, ওর হাতটা কাঁপছে, পা যেন এগোতে চায় না। চারদিক অন্ধকার, আকাশের তারা আর জোনাকিরা আমাদের পথ দেখাচ্ছে। উমিদের বাড়ির কাছাকাছি গিয়ে আমরা দাঁড়ালাম। খালি মনে হচ্ছে একটা টর্চ আনলে ভালো হতো। আর কিছু না থাকুক, সাপ খোপ তো থাকতে পারে। আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ উমি খুব জোরে আমার হাতটা চেপে ধরে বলল, ওই দেখ, একটা ছায়ামূর্তি ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে আসছে। উমি চাপা গলায় বলল, আমার ভীষণ ভয় করছে, চল পালিয়ে যায়। না, দাঁড়া। ততক্ষণে ছায়ামূর্তি আমাদের খুব কাছাকাছি এসে গেছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু এ কে? একটা পাগল মনে হচ্ছে। কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ছায়ামূর্তি চমকে দাঁড়ালো, চাপা স্বরে বলল, হ্যাঁ পাগল, সত্যিই আমি পাগল হয়ে গিয়েছিলাম। ক্লাইভ আমাকে বোকা বানানোর পর আমি মুর্শিদাবাদ ছেড়ে চলে গিয়েছিলাম। কবছর পরেই ফিরে এসেছিলাম। আমার তখন আর কোনো বোধ ছিল না। ছায়ামূর্তি উমির সামনে এসে দাঁড়ালো, বলল, এই নাও, তুমি যা খুঁজে বেড়াচ্ছ এই বাড়িতেই ছিল। মুর্শিদাবাদ ছেড়ে যাওয়ার আগে আমি লুকিয়ে রেখে গিয়েছিলাম। এতে যা আছে তাতে তোমাদের কপুরুষের আর চিন্তা থাকবে না। তোমার আগে আমার কোনো উত্তর পুরুষ এমন অর্থকষ্টে পড়েনি, তাই আমারও গরজ ছিল না। তোমরা মুর্শিদাবাদে আসার পর থেকে আমি তোমাকে এখানে টেনে আনার চেষ্টা করছিলাম।
আমি আর থাকতে পারলাম না, বলে উঠলাম, আপনিই তাহলে সেই আমির চাঁদ, পাঞ্জাব থেকে মুর্শিদাবাদে এসেছিলেন? হ্যাঁ, আমি। শোনো উমি, তোমাকে একটা কাজ করতে হবে। কাল দিনের বেলায় জেলা শাসকের কাছে গিয়ে তোমার পরিচয় দিয়ে বলবে, আমার পূর্বপুরুষ আমির চাঁদের সৎকার হয়নি, তার কঙ্কাল এখনো বাড়ির মধ্যে আছে, আমি তার সৎকার করতে চাই। তুমি আমার সৎকার করে শ্রাদ্ধ সংক্রান্তি করে কলকাতায় ফিরবে। তোমরা যাও, আর দেরি করো না, ভয় পেও না, তোমাদের ক্ষতি কেউ করতে পারবে না। পরদিন ডিএমের কাছে গিয়ে পরিচয় দিয়ে অনুমতি মিলল, তবে পুলিশ সঙ্গে এলো। উমিদের বাড়িতে যে দুটো ঘর আস্ত ছিল তার একটাতেই আমির চাঁদের কঙ্কাল মিলল। গঙ্গার ধারে নিয়ে গিয়ে তার সৎকার করা হলো। 11 দিনের দিন শ্রাদ্ধ করে আমরা কলকাতায় ফিরে এলাম। উমিরাও এখনো ওই বাড়িতেই আছে, ভাড়া দেওয়া হয়নি। তবে শিগগিরই নাকি বাড়িটা সারানো হবে। এতক্ষণ শুনছিলেন শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, উমি চাঁদের গুপ্তধন। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।